আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আশা করি আমার ভয়েস শুনতে পাচ্ছেন এবং সবকিছু ওকে আছে। তো আজকে হচ্ছে ডে 6, কিন্তু আমরা গতকালকের ক্লাসটা স্কিপ করছিলাম এইজন্য, যাতে হচ্ছে আপনারা বাকি ক্লাসগুলো যাতে একটা রিভিশন দিতে পারেন সবসময়। তো আশা করি রিভিশন দিয়েছেন। হয়তোবা দেখা যাবে 99.99% কেউই রেকর্ড দেখেন নাই বা ঠিকঠাক মতো বোঝারও ট্রাই করেন। এটাই হয়, স্বাভাবিক। তো আমি বলবো যে ভিডিওগুলো লেন্থি হলো সেগুলো হচ্ছে অন্তত পক্ষে একটু টেনে টেনে দেখা উচিত, একটু ধারণা নেওয়া উচিত যে পূর্ববর্তী ক্লাসগুলোতে কি কি বিষয়গুলো কথা বলা হয়েছিল, সেগুলোর উপরে যদি একটা ধারণা থাকে। এখন পুরো ভিডিও দেখলে যদি ধারণা হবে এমন না, আপনি ছোট ছোট বিষয়গুলো দেখলেও কিন্তু ধারণা হয়ে যাবে। হ্যাঁ, তো সেগুলো একটু ট্রাই করবেন প্রত্যেকদিন, যেহেতু আজকে হচ্ছে আমাদের প্রথম পর্বের শেষ ক্লাস। দ্বিতীয় পর্ব শুরু হবে। আমি আমি চেষ্টা করবো খুব দ্রুত দ্বিতীয় পর্ব শুরু করার জন্য। তো দ্বিতীয় পর্বের জন্য আহ, আমরা একটু প্রিপারেশন নেব, কারণ দ্বিতীয় পর্বের আগে কিছু কাজ আছে আমাদের, সেগুলো শেষ করে তারপরে হচ্ছে দ্বিতীয় পর্বটা শুরু করতে পারবো। আর এর ভিতরে হচ্ছে বই প্রিন্টিং এর কাজ আছে, বই বাইন্ডিং এর কাজ আছে, তো অন্যান্য সব বিষয়গুলো একটু কনসিডার করে দেন বাকি বিষয়গুলো আমাদের কভার করতে হবে। তো আজকের কথা না বাড়ে, তো আমরা আজকে আমাদের গতকালকের ক্লাস এবং আজকের ক্লাসটা ইনশাল্লাহ কন্টিনিউ করবো। আশা করি আমার স্ক্রিন দেখতে পারতেছেন। তো পঞ্চম পর্ব, বা সরি, পঞ্চম দিন, ডে 5। আজকে আমরা গত ক্লাসে আলোচনা বলছিলাম যে আজকে আমরা আলোচনা করতে হচ্ছে ক্রিপ্টোকারেন্সি বা ব্লকচেন টেকনোলজিতে আমাদের যে ওয়ালেট গুলো ইউজ করা হয়, যেমন আমরা বাংলাদেশে টাকা ব্যবহারের জন্য আমরা হচ্ছে বিকাশ, নগদ, রকেট, উপায় সহ বিভিন্ন অ্যাপস ইউজ করি, ঠিক না? পেমেন্ট গেটওয়ে, এগুলোকে পেমেন্ট গেটওয়ে বলা হয় না, এগুলোকে আমরা কি বলি, এটা কি যেন একটা ক্যাটাগরিতে পড়ে, এটা আমার খেয়াল নাই। যাই হোক, তারপরে হচ্ছে ইন্ডিয়াতে যেমন হচ্ছে রাজোর পে আছে, তারপরে হচ্ছে পেটিএম আছে, তারপরে আরো অনেকগুলো আছে। এগুলো হচ্ছে তাদের দেশের লেনদেনের জন্য, অর্থাৎ বিভিন্ন দেশের কারেন্সিকে কারেন্সি লেনদেনের জন্য, অর্থাৎ মোবাইল টু মোবাইল, মোবাইল ব্যাংকিং যদি বলা হয়। তো মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যাপস ইউজ করা হয়। তো সেক্ষেত্রে ব্লকচেন টেকনোলজির জন্য আলাদা মোবাইল ব্যাংকিং যদি বলেন, তাহলে সেক্ষেত্রে এরকম হচ্ছে বিভিন্ন ওয়ালেট ইউজ করা হয়। তো এখানে আমরা মোবাইল ব্যাংকিং বা বিভিন্ন অ্যাপস বলি না, আমরা এখানে বলে হচ্ছে ক্রিপ্টো ওয়ালেট। হ্যাঁ, তো ক্রিপ্টো ওয়ালেটের মেন কাজটা কি? আপনার বিকাশ নগদ, রকেট যেভাবে কাজ করে সেম জিনিসটাই কাজ করে, তবে ক্রিপ্টো ওয়ালেটের মেন বেনিফিটটা হচ্ছে এটাকে এমন ভাবে ডিজাইন করা হয় যে এখানে আপনি যা মন চাচ্ছে সেগুলাকে হোল্ড করতে পারবেন। অর্থাৎ আপনি কোনো কিছু হচ্ছে ধর কোনো এক্সচেঞ্জার থেকে কিনলেন এবং সেগুলাকে হচ্ছে আপনি আপনার ক্রিপ্টো ওয়ালেটের মধ্যে এনে সেগুলাকে হোল্ড করলেন। ফলে দেখা যাচ্ছে আপনার এক্সচেঞ্জার যদি কখনো যদি নষ্ট হয়ে যায়, কখনো যদি সিকিউরিটির জন্য ইস্যু তৈরি করে, বা কখনো যদি কোনো সমস্যা হয়, তাহলে দেখা যাবে আপনার টোকেনের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। কেন? কারণ আপনি কিন্তু সেই টোকেনটা কিন্তু অলরেডি কিনে এবং আপনার নিজের ওয়ালেটে নিয়ে আসছেন, তো ফলে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এটাই মূলত হচ্ছে ক্রিপ্টো ওয়ালেট। তো ক্রিপ্টো ওয়ালেটের মাধ্যমে আপনি বিভিন্ন পেমেন্ট করতে পারেন, বিভিন্ন এয়ারড্রপে জয়েন হতে পারেন। মেইনলি ওয়ালেট গুলো ইউজ করা হয় মূলত হচ্ছে আপনার টোকেন গুলোকে বাই সেল করার জন্য এবং সেগুলোকে আপনার নিজের ওয়ালেটে হোল্ড করার জন্য এবং অপরজনকে সেন্ড করার জন্য অথবা রিসিভ করার জন্য। হ্যাঁ, তো আমরা আজকে কিছু ওয়ালেট দেখবো এবং সেগুলোর সিকিউরিটি গুলো দেখবো। তো এইগুলোর সাথে আমাদের ট্রেডিং এর কিন্তু তেমন কোনো সম্পর্ক নাই, এগুলো জাস্ট শুধু আমাদের ফান্ডামেন্টাল হিসেবে কাজ করতেছে। কারণ বিভিন্ন আমরা যখন কোনো কোম্পানি যখন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে যাব, তখন আমরা কিন্তু কয়েকটা বিষয়গুলো কিন্তু ফলো করবো যে তারা কি নিয়ে কাজ করতেছে। কিছু কিছু কোম্পানি দেখবো বা কিছু কিছু প্রজেক্ট দেখবো যেগুলোতে তারা হচ্ছে ওয়ালেট নিয়ে কাজ করতেছে, যেগুলো হচ্ছে আপনার ওয়ালেটকে ডেভেলপ করে কাজ করতেছে, ওয়ালেটের সিকিউরিটি নিয়ে কাজ করতেছে। তো সেক্ষেত্রে তো আমাদের তখন কিন্তু বুঝতে হবে, জানা থাকতে হবে যে আমাদের ক্রিপ্টো ওয়ালেটটা কি এবং সেগুলোর সিকিউরিটি কি এবং কেন এগুলা ভালো, কেন এগুলা খারাপ। তো সেটা বুঝতে পারলে আমরা অবশ্যই একটা কোম্পানির ফান্ডামেন্টাল গুলো আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। ওকে, তো আজকে আমরা টোটালি হচ্ছে একটু জানার চেষ্টা করবো যে মূলত হচ্ছে ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট যেগুলো আছে।
আমি আপনাকে একটা সম্ভব একটা ধারণা দিই। ধরেন এখানে দেখেন আমার ব্রাউজারের একদম উপরের দিকে একটা এবং দুইটা, এই দুইটা যে আইকন দেখতে পাচ্ছেন, এই দুইটা মূলত হচ্ছে দুইটা ওয়ালেট। একটা হচ্ছে মেটামাস্ক আর একটা হচ্ছে আপনার ক্যাপলার। আপনি যদি প্লে স্টোর যদি সার্চ করেন, প্লে স্টোর, প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করেন, এখানে গিয়ে যদি সার্চ করেন, ধরেন আমি কি বললাম, কেপলার, কেপলার, ওকে, কেপলার ওয়ালেট লিখে যে এখানে যদি কেপলার ওয়ালেট লিখে সার্চ করেন, তাহলে দেখবেন যে কেপলারের কি আছে, আপনার মোবাইলের জন্য কি আছে, আপনার অ্যাপ আছে। ওকে, পাশাপাশি আপনি ধরেন এখান থেকে কেপলার না, আপনি মেটামাস্ক ইউজ করবেন। ওকে, মেটামাস্ক ইউজ করলে তাহলে এক্ষেত্রে আপনি মেটামাস্কটা পাবেন। তো এখন এত অনেকগুলো আছে মেটামাস্ক দেখবেন। এরপরে আমরা যদি আরেকটা দেখি, সেটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট। হ্যাঁ, ট্রাস্ট ওয়ালেট যদি একটা দেখি, তাহলে এখানে আর একটা ওয়ালেট আছে। তারপরে আরো আছে হচ্ছে টন, আহ, আহ, টন ওয়ালেট। টন ওয়ালেট যদি আমরা দেখি, তাহলে এই যে টন কিপার আছে একটা, তারপর হচ্ছে টন লিঙ্ক প্রো আছে, হ্যাঁ, তারপর হচ্ছে ক্লেভার আছে, তারপরে হচ্ছে, না এগুলো তেমন ইম্পর্টেন্ট না। এখানে অনেকগুলো আপনি হচ্ছে ওয়ালেট পাবেন, যেগুলোতে আপনি আপনার অ্যাসেট গুলোকে হোল্ড করতে পারবেন। হ্যাঁ, কিন্তু একটা বিষয় খেয়াল করতে হবে, কারণ সবগুলো ওয়ালেট কিন্তু সেম না, সেম অ্যালগোরিদম বা সেম টেকনোলজিতে কিন্তু এগুলো এগুলো কোনোটা কিন্তু বিল্ড করা না। সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ আমি মেটামাস্ককে ইউজ করবো কি জন্য, মেটামাস্ক একটা সিকিউরিটি প্ল্যাটফর্ম আমরা বলতে পারি। হ্যাঁ, মেটামাস্ক, মেটামাস্ক হচ্ছে হাই সিকিউরিটি প্ল্যাটফর্ম। ও সকল ওয়ালেটে হাই সিকিউর, কিন্তু মেটামাস্ক তাদের থেকে একটু বেশি সিকিউর। কারণ হচ্ছে মেটামাস্কটা মূলত হচ্ছে ওয়েব 3। হ্যাঁ, ওয়েব 3 বলতে আপনার যে ডিজিটাল যে ওয়েবসাইট গুলো দেখতে যাচ্ছে সামনে দিনগুলোতে, যে ওয়েবসাইট পেজ, সেগুলোর ক্ষেত্রে ওয়েব 3 এর মাধ্যমে আপনি যে একটা ওয়েবসাইটে লগ ইন করতে পারবেন। ওকে, আমি যদি এখন একটা ইয়া দেখাই, একটা ওয়েবসাইট দেখাই, ধরেন ইয়ারডাও.io, এই ওয়েবসাইটটা ওয়েব 3। হ্যাঁ, ওয়েব 3 এর উপর বিল্ড করা। তো এই এখানে দেখেন আপনি কিন্তু লগ ইন অপশন পাবেন না, কিন্তু এখানে কিন্তু আপনার লগ ইন করতে হবে। এখানে এই ওয়েবসাইটে আপনার কি করতে হবে, আমাদের ওয়েবসাইটে বা যে কোনো ওয়েবসাইটে গেলে আপনি কি করতে হয়, যে একটা অ্যাকাউন্ট করতে হয় বা লগ ইন করতে হয় বা সাইন আপ করতে হয়। কিন্তু এখানে দেখেন, এখানেও কিন্তু লগ ইনটা কিন্তু মাস্ট বি প্রয়োজন, লগ ইন করতে হবে। কিন্তু আপনি কিসের মাধ্যমে করবেন, দেখেন কোথাও কিন্তু কোনো কিছু নেই যে কিসের মাধ্যমে আপনি করবেন, কোনো একটা হিন্টস পাবেন না যে সাইন আপ, সাইন ইন, লগ ইন। কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যে কানেক্ট ওয়ালেট। এই কানেক্ট ওয়ালেটটা যেটা দেখতেছেন, এটা মূলত হচ্ছে ওয়েব 3 এর একটা ভার্সনের একটা অংশ বলতে পারি। সেখানে হচ্ছে যে আপনার যে ওয়ালেটটা আছে, আপনার যে যে এখানে যে আমি যে ওয়ালেটটা আছে, সেই ওয়ালেটটা এখানে কানেক্ট করার মাধ্যমে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। যে অ্যাকাউন্টে আমার কোনো নাম প্রয়োজন নাই, যে অ্যাকাউন্টে আমার কোনো অ্যাড্রেস প্রয়োজন নাই, যে অ্যাকাউন্টে আমার অন্য কোনো ডিটেলস দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র আমার এই অ্যাকাউন্টের ডিটেলসটা থাকলে হচ্ছে। এখন অ্যাকাউন্টের ডিটেলস মানে হচ্ছে আমার সিকিউরিটি রিলেটেড যতগুলো বিষয় আছে সেগুলো বাদবে না, আমার পাসওয়ার্ডও নেবে না, আমার হচ্ছে প্রাইভেট কিউ নেবে না, আমার এখান থেকে শুধুমাত্র পাবলিক কিতে তারা হচ্ছে নেবে। শুধুমাত্র আমার এখানে একটা ট্রানজাকশন কাটাবে যে আমি এটাকে কানেক্ট করতেছি কিনা। ওকে, আমি যদি এখানে ধরেন কানেক্ট যদি করি, তাহলে এখান থেকে দেখেন আমার কাছে দুইটা অপশন আসছে। একটা হচ্ছে মেটামাস্ক, যেটা বললাম যে সেটা শুধুমাত্র ওয়েব 3 উপরে বেশি ফোকাস করে এখন তৈরি করা হচ্ছে, এবং এই প্রত্যেক ওয়েবসাইট আপনি মেটামাস্ক দেখতে পারবেন আজকে। হ্যাঁ, তো এটা আপনি প্রথম লিস্টে পাবেন। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়ালেট কানেক্ট। ওয়ালেট কানেক্ট বলতে আপনার বোঝানো হচ্ছে যে এটা শুধুমাত্র আপনার এই ওয়েবসাইটের, আপনি মেটামাস্কে কিন্তু ওয়েবসাইটে পাবেন, কিন্তু ট্রাস্ট ওয়ালেটকে কিন্তু ওয়েবসাইটে পাবেন না। কেপলারকে আপনি অ্যাপে পাবেন এবং ওয়েবসাইটে পাবেন এক্সটেনশন আকারে। কিন্তু আপনি হচ্ছে অন্যান্য ট্রাস্ট ওয়ালেট বা ক্লেভার বা অন্যান্য বিভিন্ন ওয়ালেট আছে, যেগুলোকে আপনি সহজে ডিরেক্টলি এখানে নিয়ে আসতে পারবেন না, কারণ সেগুলো শুধুমাত্র মোবাইলের জন্য। তো মোবাইলে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে ওয়ালেট কানেক্ট অপশন, হ্যাঁ, ওয়ালেট কানেক্ট অপশন যদি আসে, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করবে, ডিরেক্ট আমার মোবাইলে কিন্তু আপনাকে সেন্ড করে দিবে। আপনার যখন এটাতে ক্লিক করবে, তখন আপনাকে কি করবে, আপনার মোবাইলে সেন্ড করে দিবে। যদি আপনার মোবাইলে কোনো ওয়ালেট থাকে, সেই ওয়ালেটে আপনাকে সেন্ড করে দেবে। অর্থাৎ আপনার মোবাইলের ওখানে একটা লিস্ট আসবে যে আপনি কোন ওয়ালেটে সাইন ইন করতে চাচ্ছেন। হ্যাঁ, আপনাকে লিস্ট দেবে। তো আমি তো ফোনে নাই, তো সেজন্য ফোনে দেখাতে পারলাম না, কিন্তু আমার কাছে মেটামাস্ক আছে। তো আমি মেটামাস্কে যদি ক্লিক করি, দেখেন মেটামাস্কে আমাকে একটা কি করতেছে, যে আমাকে একটা পারমিশন চাচ্ছে আমার কাছ থেকে, পাসওয়ার্ড নিচ্ছে। মানে এটা না যে এটা হচ্ছে ওই ওয়েবসাইট নিচ্ছে, এমন না। আমার অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করতে হবে সর্বপ্রথম অ্যাপ্রুভ করার জন্য, সেজন্য পাসওয়ার্ড নেই। এই যে এখানে দেখেন আসছে যে কানেক্ট উইথ মেটামাস্ক। তো আমি এটাকে মেটামাস্কের সাথে কানেক্ট করার জন্য নেক্সট কনফার্ম করে দিলাম, দেন এটা কিন্তু কানেক্ট হয়ে গেল। এই যে দেখেন আমার ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, আমি এখানে অ্যাপ্রুভ করে দিলাম। তাহলে আমি সুইচ নেটওয়ার্কটাও করে দিই। ওকে, তো এখন আমার কিন্তু এখানে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি এখন এখানে যদি ক্লিক করি, দেখেন আমার কিন্তু এখানে অ্যাকাউন্টের ডিটেলস চলে আসছে।
আমি যদি থ্রি ডটে ক্লিক করি তাহলে এখান থেকে আর তেমন কিছু নেই, এখানে কোনো কিছু করতে হবে না, কিন্তু আপনার এখানে অ্যাকাউন্ট হয়ে গেছে, আপনার এটাই হচ্ছে অ্যাকাউন্ট। আপনি যে কোনো মুহূর্তে এখান থেকে ডিসকানেক্ট করতে পারবেন, আবার কানেক্ট করতে পারবেন, কানেক্ট করা হতো না এখানে অ্যাক্সেস পাবেন। ওকে, তো এভাবে মূলত হচ্ছে আমার ওয়েব ক্রিপ্টো ওয়ালেট গুলো কাজ করে। এবং আপনি পেমেন্টের ক্ষেত্রে আপনি যদি এখানে মেটামাস্কে ক্লিক করেন তাহলে মেটামাস্কের ক্ষেত্রে আপনি একদিনে এগুলো জানবেন না, আপনি ধীরে 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 এগুলো শিখবেন। আপনি কারো কাছ থেকে যখন কোনো কিছু নিবেন, ধরেন এমবিটা কিনলেন কোনো এক্সচেঞ্জার থেকে, এখন এক্সচেঞ্জার থেকে উইথড্র করবেন। উইথড্র করার সময় কি করতে হবে, এক্সচেঞ্জারকে আপনার এই যে অ্যাড্রেসটা কি করতে হবে, কপি করে উইথড্রের সময় আপনার কাছ থেকে অ্যাড্রেস চাইবে, আপনি কোন অ্যাড্রেসে উইথড্র করতেছেন, এই অ্যাড্রেসটা পেস্ট করে দিয়ে অ্যামাউন্ট দিয়ে আপনি আপনার পাসওয়ার্ড দিলে আপনার কি করবে, এই অ্যাকাউন্টে তারা পাঠিয়ে দেবে। ঠিক আছে? আর আপনি যখন ধরেন হচ্ছে আরেকজনের কাছে ওয়ালেট আছে, সেই ওয়ালেটে আপনি কি করবেন যে এমবি পাঠাবেন। মানে কোন এক্সচেঞ্জারে না, আপনি কোন ওয়ালেটে পাঠাবেন। আবার এক্সচেঞ্জারও পাঠাতে পারেন। এক্সচেঞ্জারের কাছে আপনার একটা অফ চেইন, আ এখানে চেইন আছে ২ টা। হ্যাঁ? আমরা ডিসেন্ট্রালাইজ এর ক্ষেত্রে আমরা ২ টা কিন্তু একটা জিনিসই শিখছিলাম, সেটা হচ্ছে ব্লক এবং চেইন। ঠিক না? এখন চেইনটা কিন্তু ২ রকমের। একটা হচ্ছে প্রাইভেট চেইন, অর্থাৎ একটা হচ্ছে অনলাইন চেইন আর একটা হচ্ছে অফলাইন চেইন। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যখন কোনো এক্সচেঞ্জারে যাই তখন আমরা থাকি হচ্ছে অফ চেইন। মানে যেটা হচ্ছে সরাসরি অন্যান্য ব্লক চেইন এর সাথে বা ডিসেন্ট্রালাইজড ভাবে সেগুলো থাকে না। তাহলে সেগুলো থাকে কিভাবে? সেগুলো থাকে হচ্ছে শুধুমাত্র ওই এক্সচেঞ্জারের ডেভেলপারদের কাছে নিয়ন্ত্রণ থাকে। এবং সেগুলো অনেক বেশি পাওয়ারফুল হয়। যেখানে কোনো অ্যাটাক আসার সম্ভাবনা খুব কম। কারণ হ্যাকাররা তো বোঝে না যে এই ওয়ালেট গুলা কে ট্র্যাক করতেছে বা কে কন্ট্রোল করতেছে। তো সেজন্য হয় না। কিন্তু পাবলিক ওয়ালেট গুলা বা পাবলিক অ্যাড্রেস গুলাতে বা অন চেইন যেগুলোকে আমরা অনলাইনে দেখি সবাই সচরাচর। তো সেগুলোর ক্ষেত্রে ওগুলোকে অ্যাটাকের দিক থেকে একটু কাছাকাছি বলা যায়। তো ওইসব বিষয়গুলোকে যদি আমরা কনসিডার করি তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো যে আমাদের অ্যাকাউন্ট গুলোর ক্ষেত্রে আমরা যখন কাউকে সেন্ড করতেছি, যখন কোনো এক্সচেঞ্জারকে সেন্ড করতেছি তখন সেই এক্সচেঞ্জারের আর লিঙ্ক সরি অ্যাড্রেসটা আপনার জন্য এখন ওটা আপনার জন্য একটা ইউনিক অ্যাড্রেস হয়েছে। তো সেই অ্যাড্রেসে যখন আপনি কি করবেন যে ডিপোজিট করবেন তখন কি হবে, আপনার অ্যাকাউন্টের সাথে ডিপোজিট হয়ে যাবে। ডিপোজিট হয়ে গেলে কি হয়ে যাবে? তখন সেটা আপনি ইউজ করতে পারবেন। এভাবে হচ্ছে আপনি সেন্ড করতে পারবেন, রিসিভ করতে পারবেন। এগুলো আস্তে আস্তে বোঝা যাবে। হ্যাঁ? তো এরপরে আমি ধরেন এখানে যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে আশা করি ওয়ালেটটা একটু হলেও ধারণা নিতে পারতেছেন। আ আস্তে আস্তে শিখে নেবেন। হ্যাঁ? তো এরপরে হচ্ছে ওয়ালেট হচ্ছে প্রধানত হচ্ছে অনেক প্রকার আছে। তো তার ভিতরে হচ্ছে আপনার একটা আছে হট ওয়ালেট, একটা আছে হচ্ছে কোল্ড ওয়ালেট। আরো ওয়ালেট আছে। আরেকটা আছে হার্ডওয়্যার ওয়ালেট, তারপরে হচ্ছে যেখানে দেখেন আমার নিচে দিকে আছে দেখুন। তো হট ওয়ালেট বলতে আমরা কি বোঝাচ্ছি? হট ওয়ালেট বলতে আমরা বোঝাচ্ছি যেগুলো হচ্ছে এই যে দেখেন আমরা এখানে যেগুলা এখানে ইউজ করতে পারতেছি মোবাইলের ক্ষেত্রে, ওয়েবসাইটের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারতেছি। সেগুলো হচ্ছে যে আপনার হচ্ছে হট ওয়ালেট। এখন হট ওয়ালেটের ক্ষেত্রে আরেকটা মেইন বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে সে ডিরেক্টলি অনলাইনের সাথে সম্পৃক্ত। হ্যাঁ? মানে ইন্টারনেটের সাথে সম্পৃক্ত। আর ইন্টারনেট যত কি হবে? ইন্টারনেট যত পারফেক্ট হবে, ইন্টারনেটের সাথে যত আপনি সংযুক্ত থাকবেন, এটা ততই বেশি কানেক্টেড থাকবে। যেমন মেটা, আপনি যদি অফলাইনে থাকেন, আপনি যদি অফলাইনে থাকেন তখন আপনি মেটামাস্ক ইউজ করতে পারবেন। হ্যাঁ? আপনি হচ্ছে আ আ অনলাইনে থাকলে তবে ইউজ করতে পারবেন। আবার কেপলারের ক্ষেত্রে সেম বিষয়। প্রত্যেকটা ওয়ালেটের ক্ষেত্রে যেসব ওয়ালেট গুলো এখানে কি আছে যে আমার এখানে দেখাচ্ছে। আমার এখানে মেইনলি ২ টা দেখাচ্ছে। তো এই ২ টার ক্ষেত্রেও আমি যদি বলি, ২ টা হচ্ছে হট ওয়ালেট। কেন? কারণ এগুলো ডিরেক্টলি হচ্ছে সেগুলো অনলাইনের সাথে সম্পৃক্ত। মানে আমার নেট কানেকশন এর সাথে সম্পৃক্ত। আমার ফোনে যদি নেট কানেকশন থাকে তাহলে সেক্ষেত্রে আমি লগইন করে আমি অ্যাক্সেস নিতে পারবো। আদারওয়াইজ আমি অ্যাক্সেস নিতে পারব না অফলাইন থাকলে। তো এটা মূলত হচ্ছে হট ওয়ালেট। এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি, মোবাইল ওয়ালেট আছে, ওয়েব ওয়ালেট আছে, পাশাপাশি ডেস্কটপ ওয়ালেট আছে। তো ডেস্কটপ ওয়ালেটের ক্ষেত্রে আমরা যদি একটু সার্চ করি, এগুলো মেইনলি ডেস্কটপ ওয়ালেট ও ডেস্কটপ ওয়ালেটের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে আমরা অনেকগুলা ডেস্কটপ ওয়ালেট একটু যদি দেখি, এরপর আমি এখানে লিস্টে দিলাম। তো এখন দেখেন এখানে সফটওয়্যার ওয়ালেটের ক্ষেত্রে আমরা কয়েকটা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে অ্যাপটোস, বেজ, বিটকয়েন, সেলো, কসমোস, ক্রনোস, হারমোনি, মনবেট। তো এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে সফটওয়্যার বেসড। হ্যাঁ? তো আ যে সরি ডেস্কটপ। এই ডেস্কটপে যেগুলো থাকবে সেগুলো টোটালি হচ্ছে সফটওয়্যার। অর্থাৎ আপনি ওয়েবসাইটে সরি আপনার পিসিতে বা ল্যাপটপে কখনো আপনি অ্যাপ ইনস্টল করতে পারবেন না। তো যেখানে আপনার কি করতে হবে? সফটওয়্যারকে ইনস্টল করতে হবে। ওকে, তাহলে ইউজ কেস কি? ইউজ কেস যেটা বললাম যে ট্রান্সলেশন করার জন্য বা সাধারণ ইউজ করার জন্য আমরা যে এগুলো সাধারণভাবে যেভাবে ইউজ করি।
তারপর আছে হচ্ছে কোল্ড ওয়ালেট, মানে একদম ঠান্ডা একটা জিনিস হচ্ছে হট, মানে হট মানে বোঝানো হচ্ছে যে এটা কন্টিনিউয়াসলি চলমান আছে, রানিং আছে। এবং কোনো জিনিস যখন রানিং থাকে তখন আমরা কি জানি যে কোনো জিনিস যদি রানিং থাকে এবং একটা বস্তু যখন আরেকটা বস্তুর উপর দিয়ে যখন চলমান থাকে তখন সেটা কি হয়ে যায়, ঘর্ষণ সৃষ্টি হয়। ঠিক আছে। তো তো সেক্ষেত্রে আপনার কি হচ্ছে যে যেহেতু ট্রানজেকশনটা কন্টিনিউসলি হচ্ছে, ইউজ হচ্ছে কন্টিনিউসলি অনলাইনের সাথে, তো সেক্ষেত্রে এটাকে বোঝানো হচ্ছে যে হট ওয়ালেট। আর কোল্ড ওয়ালেট মানে সে একদম ঠান্ডা থাকবে, তার মেন কাজ হচ্ছে জিনিসটাকে হোল্ড করা। আপনি কোনো জিনিস কিনলে আপনার কোল্ড ওয়ালেট বলতে বোঝানো হচ্ছে যে আপনার সেগুলো হার্ডওয়্যার ওয়ালেট, যেগুলো কখনো আপনার কি করবে না, ইন্টারনেটের সাথে অ্যাক্সেস নেবে না বা ইন্টারনেটের সাথে কখনো কানেক্ট হবে না। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনার এই ক্ষেত্রে কোল্ড ওয়ালেটের ক্ষেত্রে এগুলো অনেক সময় হচ্ছে, আমরা যদি এখন যদি দেখি যে হার্ডওয়্যার ওয়ালেট, কোল্ড ওয়ালেট বলতে মেনলি বোঝানো হয়েছে হার্ডওয়্যার ওয়ালেট। হার্ডওয়্যার কখনো কি করে না যে আপনার ইন্টারনেটে অ্যাক্সেস ছাড়াও সে কি করতে পারে, কন্টিনিউয়াসলি কাজ করতে পারে। যেমন আপনার ফোনের কল ফিচার যেটা আছে, আপনি কিন্তু অনলাইনে থাকলেও কিন্তু আপনি কি করতে পারেন, কল দিতে পারেন, আবার অফলাইনে থাকলেও কিন্তু কল দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনার অনলাইনে থাকা কিংবা না থাকা কিন্তু এখানে কিন্তু বিষয় ফ্যাক্টর না। তো সেক্ষেত্রে আপনি কি করতে হবে, সেক্ষেত্রে সেটা হচ্ছে আপনি ধরতে পারেন সেটা হচ্ছে আপনার জন্য গোল্ড ওয়ালেট। আর অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের গেম, ধরেন হচ্ছে ফ্রি ফায়ার, পাশাপাশি পাবজি বা অন্যান্য গেম, যেগুলো হচ্ছে আপনি অনলাইন ছাড়া অর্থাৎ আপনি এমবি ছাড়া আপনি কখনো খেলতে পারবেন, সেগুলোকে আপনি হট ওয়ালেট করতে পারেন। হ্যাঁ, তো আমি এখন যদি আপনাকে যদি হার্ডওয়্যার ওয়ালেট দেখাই, হার্ডওয়্যার ওয়ালেট ক্রিপ্টো যদি দেখাই, তো এই ক্ষেত্রে দেখতে পাবেন যে আমি এখানে ইমেজে যদি ক্লিক করি, এই যে দেখেন এখানে অনেকগুলো ডিভাইস আছে। হ্যাঁ, এগুলো এক একটা ফোনের মতো দেখা যায়। এই যে একটা ফোনের মতো দেখা যাচ্ছে, পাশাপাশি এই যে এটা দেখা যাচ্ছে, এটা সেভ ফাইলে পাশাপাশি হচ্ছে আহ, এখানে অনেকগুলো ডিভাইস আছে। তো এগুলো মূলত হচ্ছে হার্ডওয়্যার, যেগুলো আপনার পকেটে থাকে। ওই যে আপনি প্রাইভেট কার বা আহ, গাড়ির ক্ষেত্রে দেখেন না যে তাদের সাথে একটা ইয়া থাকে, টিপ দিলে পরে গাড়ির নোটিফিকেশন দিতে হতে। তো ওরকম আর কি ছোট একটা ডিভাইস, যেখানে আপনি কি করতে পারেন, আপনার অ্যাসেট গুলোকে হোল্ড করতে পারেন। অর্থাৎ আপনি তো এএমডি কিনবেন, কেনার পরে কারণ আপনার এই ওয়ালেটে রাখলে, তাহলে রাখার সুবিধাটা কি, সুবিধাটা হচ্ছে এটাই যে এটা কেউ জানবে না। হ্যাঁ, যে আপনি কোথায় কি হোল্ড করতেছেন কেউ জানবে না, হ্যাকার কোনো প্রকারে টাচ করতে পারবে না। হ্যাকার টাচ করতে পারবে কখন, যখন আপনি অনলাইনে থাকেন। এছাড়া হ্যাকার কোনোদিন আপনাকে কি করতে পারবে না, অ্যাক্সেস নিতে পারবে না। তো সেক্ষেত্রে এগুলোকে মেনলি ইউজ করা হয়, যাদের কাছে অনেক বেশি ফান্ড থাকে তারা মেনলি এটা ইউজ করে, অন্য কেউ এটা ইউজ করে। আমাদের কখনো প্রয়োজন হয় না এগুলো ইউজ করার। হ্যাঁ, ঠিক আছে। তো কোল্ড ওয়ালেটের ভেতরে সেটা হচ্ছে আমরা হার্ডওয়্যার ওয়ালেট বলতে পারি, আর একটা হচ্ছে পেপার ওয়ালেট বলতে পারি। পেপার ওয়ালেট বলতে বোঝানো হচ্ছে যে এখানে আপনার হচ্ছে খাতায় আপনি যে জিনিসটা লিখে রাখছেন। ধরেন আমি এখানে আমার একটা অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি মেটামাস্কে। তো মেটামাস্কে অ্যাকাউন্ট খোলার জন্য আমি ধরেন হচ্ছে এইখানে এই অ্যাকাউন্ট 1 লাখ আছে না, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে অ্যাড এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম। আমি এখানে ধরেন একটা নাম দিলাম অ্যাকাউন্ট 2, দিয়ে ক্রিয়েট করলাম। তো ধরেন এখানে ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু ক্রিয়েট হওয়ার পূর্বে, হ্যাঁ ক্রিয়েট হওয়ার পূর্বে আমার এখানে কি আছে, বিভিন্ন ধরনের কোড দেয় আমাকে। হ্যাঁ, আমি যদি আহ, এখন তো দেখানো যাবে না, তো যদি দেখানো যাবে তাহলে ভালো হতো। তো যখন আমাকে আমি যখন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তো সেই মুহূর্তে হচ্ছে, আচ্ছা 2টা মিনিট, আমাকে 2টা মিনিট সময় বলা
ওকে, আচ্ছা। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে পেপার ওয়ালেট বলতে আমি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তো সেই মুহূর্তে আমার অ্যাকাউন্টের বিভিন্ন ধরনের পাসওয়ার্ড আসে। প্রাইভেট কি যেটাকে বলা হয়, যেটা শুধুমাত্র আপনার কাছে থাকে। আপনার সকল অ্যাক্সেস হচ্ছে আপনার অ্যাকাউন্টে নিতে পারেন যেটার মাধ্যমে। সেটা মূলত হচ্ছে আপনার খাতায় লেখার মাধ্যমে। সেটা খাতায় লিখে রাখা। ওটাকে মূলত বোঝানো হচ্ছে আপনার পেপার ওয়ালেট। হ্যাঁ? এর বাইরে তেমন কিছু না। খাতায় লিখে রাখা। আপনার পাসওয়ার্ড গুলোকে। ইউজ কেস হচ্ছে যে বেস্ট ফর লং টার্ম স্টোরেজ। মানে হচ্ছে বোঝাচ্ছে যে আপনি কোনো একটা ধরেন ইএমবি যেটা আমি দেখালাম যে ইয়ারডাও কোম্পানির হচ্ছে ইএমবি যে টোকেনটা আছে আমাদের মেন টার্গেটটা হচ্ছে ১.৫ বছর বা ২ বছরের মতো আমাদের এটা হোল্ড করতে হবে। তাহলে আমরা এখান থেকে ১০ থেকে ২০ গুণ পর্যন্ত একটা প্রফিটের একটা টার্গেট নিতে পারি। তো সেজন্য আমরা কি করতে পারি? তো সেজন্য আমরা কি করতে পারি? লং টার্ম এর জন্য হোল্ড করার জন্য। এখন আমরা জানি না ২ বছরের মধ্যে কোন কোম্পানি থাকবে কি থাকবে না। ইয়ারডাও থাকবে কি থাকবে না এটা বিষয় না। এখন এখানে আমাদের ডিভার্সিফাই করতে হয় যে কোম্পানি ভালো কি খারাপ এটা দেখার বিষয়। অর্থাৎ ওরা দেখার বিষয় কিন্তু আমাদের থাকবে কি থাকবে না এটা তো আমাদের দেখার বিষয় না। কিন্তু আমাদের বিলিভ আছে যে হ্যাঁ, ইয়ারটাও কন্টিনিউয়াসলি কাজ করবে। তো সেক্ষেত্রে এমবি আমি ধরেন কোনো একটা এক্সচেঞ্জারে কিনে রাখলাম। এখন এক্সচেঞ্জার যে ভালো থাকবে এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ? তো অনেক ভালো, ভালো এক্সচেঞ্জারও কিন্তু মাঝখানে কোলাপস করছে অর্থাৎ চলে গেছে মার্কেট থেকে। তো সেক্ষেত্রে ওরকম যাতে কোনো সমস্যা না হয়। ধরেন আপনি একটা এক্সচেঞ্জার আপনি কিনে রাখলেন। ধরেন অন্য একটা এক্সচেঞ্জারে এমএক্সি বা কুপনে ধরেন কিনে রাখলেন। এখন এটা মানে এটা মেইন করে না অনেকে যে তারা চলে যাবে এমন না। আমি তো শুধু উদাহরণ দিচ্ছি। ধরেন এমএক্সি তে কিনে রাখলেন। ১.৫ বছরের মাথায় দেখা গেল যে আপনার এমএক্সি হচ্ছে কি করলো কোলাপস করলো বা হচ্ছে দেউলিয়া হয়ে গেল। তো হওয়ার পরে দেখা গেল আপনি আপনার ফান্ড রিফান্ড পাচ্ছেন। তো সেক্ষেত্রে আমরা ওটার ভিত্তিতে আমরা ওই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা কি করতে পারি? আমাদের এই যে কোল্ড ওয়ালেট বা হচ্ছে হার্ডওয়্যার ওয়ালেট গুলোকে আমরা কি করতে পারি? এগুলাকে হোল্ড করতে পারি লং টার্ম এর জন্য। এবং হোল্ডিং লার্জ অ্যামাউন্ট অনেক বড় অ্যামাউন্ট এর কি করতে পারি? যে আমরা সেখানে হোল্ড করতে পারি। ছোটখাটো অ্যামাউন্ট এর জন্য এগুলো কোনো প্রয়োজন হয় না। ঠিক আছে? তো এরপরে আসা হচ্ছে সেটিং আপ অ্যান্ড ইউজিং ওয়ালেট। এই ওয়ালেট গুলো আপনি যা শুধু ডাউনলোড করবেন তেমন কিছু না। আপনি জাস্ট শুধু ২ টা দিন। আপনি জাস্ট শুধু ২ টা দিন। আপনি যদি একদমই যদি নাও বোঝেন, আপনি ২ টা দিন শুধুমাত্র করেন যে আমি যেসব অ্যাপস এর কথা বললাম যে ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক, কেপলার, ক্লেভার বিভিন্ন যে ওয়ালেট গুলো আছে। হ্যাঁ? আপনি যদি প্লে স্টোরে যদি এখানে যদি সার্চ করেন, হ্যাঁ? ক্রিপ্টো ওয়ালেট লিখে যদি সার্চ করেন আপনি হিউজ একটা লিস্ট পাবেন। ট্রাস্ট ওয়ালেট আছে, বাইন্যান্স দরকার নেই। আপনি ফ্যান্টম ইউজ করতে পারেন, মেটামাস্ক করতে পারেন প্রথমে, তারপরে হচ্ছে টন পেপার করতে পারেন, তারপরে হচ্ছে আ সেফপাল করতে পারেন, টোকেন টোকেন পকেট করতে পারেন, হ্যাঁ? তো এগুলো সবগুলো হচ্ছে একটা ছোট্টখাটো একটা লিস্ট। কিন্তু আপনি যদি আরো অনেক লিস্ট দেখতে চান তাহলে এখানে সার্চ করে সেগুলোকে আপনি আপনার ফোনে ইনস্টল করে সেগুলোকে দেখতে পারেন। তো সেগুলোকে সেট করা, সেটিং আপ করা আহামরি জটিল বিষয় না। আর ওয়ালেট গুলাও তো আমাদের কখনো প্রয়োজন হয় না। সত্যি কথা বলতে আমরা কখনো ওইভাবে কোনদিন ইউজ করি না ওয়ালেট গুলোকে। আমার ফোনে কোনো ওয়ালেট ইনস্টল নেই। শুধুমাত্র মেটামাস্ক আছে, শুধুমাত্র এয়ারড্রপ গুলোর কাজ করার জন্য। এর বাইরে তেমন কিছু না। ঠিক আছে? তারপর হচ্ছে সিকিউরিং ইউর ওয়ালেট যেটা বললাম যে আপনার অ্যাকাউন্টকে সিকিউর করবে কে? প্রাইভেট কি? এখন প্রাইভেট কিকে আপনার খাতায় লিখে রাখুন কিংবা Google কিপ এর মধ্যে লিখে রাখুন বা Google ডক্স এ লিখে রাখুন। যেখানে খুশি আপনি লিখে রাখুন। কিন্তু এমন জায়গায় লিখে রাখুন যেখান থেকে কেউ যাতে এটাকে ট্র্যাক করতে না পারে। যাতে ওটা যাতে কেউ কোনদিন আ আপনার অনুমতি ছাড়া যাতে কেউ ধরতে না পারে। এমন জায়গাটা। এটা মূলত হচ্ছে সিকিউরিটি। এর কিছু। আপনার প্রাইভেট কি যদি সিকিউর থাকে, আপনার যাই হয়ে যাক না কেন, ঠিক আছে? আপনার যাই হয়ে যাক না কেন, আপনার কোনদিন আপনার ফান্ড কোনদিন লস হবে না। এখন বলতে পারেন যে আমার ফোন যদি হারায় যায়, ফোন হারায় গেলে আপনার ফোনে কি লাগবে? যে এখানে অনেকটা ধাপ আছে। একটা হচ্ছে সিগনেচার, ডিজিটাল সিগনেচার। ডিজিটাল সিগনেচার বলতে আপনার হাতের ফিঙ্গারপ্রিন্ট। এখন সে যাই করুক না কেন, আপনার হাতের ফিঙ্গারপ্রিন্ট ছাড়া সে কি করতে পারবে না। কোনদিনই আপনার ওয়ালেট থেকে আরেকটা ওয়ালেটে কোনদিন ট্রান্সফার করতে পারবে না। তবে তার জন্য কি করতে হবে? আপনার ওয়ালেটে ওই বিষয়টা অ্যাক্টিভ করে দিতে হবে। যে ফিঙ্গারপ্রিন্টটা অ্যাক্টিভ করে দিতে হবে যাতে সে ফোন রিসেট করুক বা যেটাই করুক না কেন, লক ভেঙে ফেলুক যেটাই করুক না কেন, আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া সে কখনোই কি করতে পারবে না? যে ওটা ট্রান্সেকশন করতে পারবে। ঠিক আছে? তো এই সেটিং গুলো করে রাখতে হবে। তো এটা মেইনলি হচ্ছে এর সিকিউরিটি। এবারে তেমন কোনো সিকিউরিটি না। তারপরে বেস্ট প্র্যাকটিসেস ফর সিকিউরিটি। তো সেক্ষেত্রে আমরা বলতে পারছি যে ফিশিং অ্যাওয়ারনেস অর্থাৎ অনেক সময় দেখা যায় আমরা এয়ারড্রপ করতে গেলে যাওয়ার আবার মেইন ওয়ালেট ছিল। যেখানে অনেক বড় একটা অ্যামাউন্টের তো ওখানে ফান্ড ছিল। তো সেখানে কি হয়েছে যে আমার আ অ ফিশিং এর মাধ্যমে কি করছে যে বিভিন্ন লিঙ্কে ক্লিক করার মাধ্যমে এয়ারড্রপ এর কাজ করার জন্য। তো ক্লিক করতে, করতে হয়তোবা এমন একটা সময় এমন একটা লিঙ্কে ক্লিক করছিলাম যার কারণে আমার কি হয়েছে অ্যাকাউন্টটা আমার যে ওয়ালেটটা ছিল সেটা হচ্ছে কম্প্রোমাইজ হয়ে গেছে। মানে হচ্ছে হ্যাকার তার নিয়ন্ত্রণে নিয়ে নিছে। অর্থাৎ আমি যখনই সেখানে কি করতেছি কোন কিছু ডিপোজিট করতেছি সেটা আমার অ্যাকাউন্টে ডিপোজিট হচ্ছে না। উল্টা কি হচ্ছে যে হ্যাকারের ওয়ালেটে চলে যাচ্ছে। হ্যাকার কিন্তু কি করতেছে না যে সরাসরি নিতে পারতেছে না।
দেখেন হ্যাকার কিন্তু সরাসরি সে কোনো প্রকার ট্রানজাকশন করতে পারতেছে না। আমি যখন ট্রানজাকশন করতেছি তখনই শুধুমাত্র আমার ডলার গুলো অন্য জায়গায় চলে যাচ্ছে। আমি যেটা বলছিলাম যে ব্লক চেনের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে একটা চেন আরেকটা চেনের সাথে সম্পৃক্ত। তো এখন হ্যাকার চাইলে কিন্তু আমার কি করতে পারে, এটা হ্যাক করে সে নিজে নিজে কন্ট্রোল করতে পারবে না, কারণ এখানে অনেকগুলো স্তর আছে। কিন্তু সে কি করতেছে যে আমার ওয়ালেটটা সে কন্ট্রোল করতেছে। ঠিক আছে, কেন কিভাবে করতেছে, কারণ ওই যে আমি অ্যাক্সেস দিয়ে দিচ্ছি হয়তো বা কোনো একটা লিঙ্কে ক্লিক করে। হ্যাঁ, সেজন্য আমি কি করেছি, আমি কোনো ট্রানজাকশন করলে সরাসরি তার ওয়ালেটে চলে যাচ্ছে। সে ওই সিস্টেমটা করে ফেলছে ওটা। এটা মূলত কি আর কি। তারপর হচ্ছে সিকিউরিটি ডিভাইস। মেইনলি আমার ডিভাইস গুলোকে সিকিউর করতে হবে, যেমন হচ্ছে 4 মাস আগে আমার ল্যাপটপটা হ্যাক হয়ে যায়, যেখান থেকে আমার ফেসবুক, আমার গুগল অ্যাকাউন্ট সবকিছু হ্যাক হয়ে যায়। তো সেই জন্য আপনার অ্যাকাউন্টটাকে সিকিউর রাখতে হবে। বিভিন্ন প্রকার ম্যালওয়্যার বা অন্যান্য যে ভাইরাস গুলো আছে সেগুলোকে সবসময় কি করতে হবে, যে স্ক্যান করতে হবে। তারপরে ইউজ এ হার্ডওয়্যার ওয়ালেট ফর লার্জ হোল্ডিং। এটা তখনই আপনি এই জিনিসটা করতে পারেন, হার্ডওয়্যার ওয়ালেট তখন নিতে পারেন যখন আপনার অনেক বড় একটা ইনভেস্ট থাকবে, কোটি কোটি টাকার ইনভেস্ট থাকবে তখন। তারপর হচ্ছে রেগুলারলি মনিটরিং ইওর অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্টকে সবসময় কি করতে হবে, মনিটর করতে হবে, তত্ত্বাবধান করতে হবে, দেখতে হবে যে সবকিছু ঠিক আছে কিনা। কোনো এক্সট্রা লিঙ্কে আপনার কোনো অ্যাক্সেস দেওয়া আছে কিনা সেগুলো চেক করতে হবে। এগুলো আপনি একটু গুগলে দেখলে বা আপনি ফোনে ইউজ করতে করতে একটা সময় এগুলো কি পারদর্শী হয়ে যাবে। একটা ক্লাস থেকে কখনো পারদর্শী হয় না, বিশেষ করে এই সেক্টরগুলোতে। হ্যাঁ, তো এটা ছিল হচ্ছে ডে 5। তো ডে 6 এর বিষয়টা হচ্ছে, ডে 6 এখন আমরা একটু শর্টলি প্রবেশ করার চেষ্টা করব। তো এখন আমাদের এখানে বেসিক ক্রিপ্টো ট্রেডিং টার্মিনোলজি আছে। তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমরা এখন বর্তমানে ধরেন হচ্ছে আজকের দিনটার কথা বলি, আজকে ডে 6, আমরা গতকালকে ক্লাসটা একটু ধারণা দিলাম শুধু। তো ডে 6 আমাদের আলোচনা করার বিষয় ছিল যে আমাদের এখানে কি কি ধরনের ট্রেডিং হয় বা হচ্ছে কিভাবে ট্রেডিং করি। আমরা কিন্তু গত ক্লাসের কথা মনে আছে কিনা জানি না, গত ক্লাসে কিন্তু আমরা প্রায় অলমোস্ট সবকিছু দেখাই ফেলছিলাম, ঠিক না? যে কিভাবে অর্ডার দিতে হয়, কি কি ধরনের অর্ডার টাইপ আছে, ট্রেডিং পেয়ার কি, ট্রেডিং আমি কোনো টোকেন কিনতে হলে সেটা প্রথমে কিসে সিলেক্ট করতে হবে, ইউএসডিটি তে না অন্য কারেন্সিতে, ইউএসডিটি তে সিলেক্ট করতে হবে, এগুলো কিন্তু অলরেডি বলে ফেলছি, ঠিক না? তো এই ক্ষেত্রে আপনার এখানে যে যে টার্মস এন্ড ডেফিনেশন যেগুলো আছে সেগুলো মেনলি হচ্ছে কি, ক্রিপ্টোকারেন্সি, ব্লকচেন, ওয়ালেট, এক্সচেঞ্জ, অল্ট কয়েন, ফিয়াট, বুল মার্কেট, বেয়ার মার্কেট, লিকুইডিটি মার্কেট, এগুলো আমাদের বুঝতে হবে। ক্রিপ্টোকারেন্সি কি, যে ডিজিটাল কারেন্সি, যেমন টাকা একটা কারেন্সি, কিন্তু টাকার বিপরীতে যখন টাকাকে যখন আমরা ডিজিটাল করে ফেলবো তখন সেটাকে বলতে পারি আমরা ক্রিপ্টোকারেন্সি। বা হচ্ছে ব্লকচেন টেকনোলজির উপর বেস করে যেসব কারেন্সি তৈরি হয়, ভার্চুয়াল কারেন্সি। টাকা কিন্তু ভার্চুয়াল কারেন্সি। টাকাকে আপনি অনলাইনে ব্যবহার করতে পারতেছেন মানে হচ্ছে সেটা ভার্চুয়াল এমন না। টাকা কিন্তু ফিয়াট কারেন্সি, যেটা ব্লকচেন পরিচালনা করতেছে, অর্থাৎ টাকা ছাপানো হয়। কিন্তু আপনি কোনো প্রকার ক্রিপ্টোকারেন্সি বা ব্লকচেনের মাধ্যমে তৈরি করা কোনো কারেন্সিতে আপনি কোনোদিন প্রিন্ট করতে পারবেন না, ঠিক আছে? তো এটাই মূলত হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। এর নাম হচ্ছে ব্লকচেন, অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি যে টেকনোলজির মাধ্যমে তৈরি হয় এটাই মূলত হচ্ছে আপনার ব্লকচেন। হ্যাঁ, এরপরে আসে হচ্ছে ওয়ালেট। ওয়ালেট তো দেখালাম যে যেখানে আপনি কি করতে পারেন, আপনি বিভিন্ন আপনার ওয়ালেট বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি হোল্ড করতে পারেন, আরেকজনকে সেন্ড করতে পারেন, রিসিভ করতে পারেন, আবার বিভিন্ন এয়ারড্রপে জয়েন হতে পারেন, সেখানে পেমেন্ট নিতে পারেন, ক্লাইম করতে পারেন, এভরিথিং সবকিছু করতে পারেন ওয়ালেটের মাধ্যমে। এক্সচেঞ্জ মানে হচ্ছে আপনার কোনো টোকেন কিনতে মন চাইলো, কিনলেন, ডিপোজিট করে ইনভেস্ট করলেন, ট্রেডিং করলেন, প্রফিট করলেন, সেটা মূলত হচ্ছে এক্সচেঞ্জ, যেটা আমরা গত ক্লাসে দেখছিলাম বাইন্যান্সের মাধ্যমে। তারপর হচ্ছে অল্ট কয়েন। বিটকয়েনটা মূলত হচ্ছে সর্বপ্রথম আসছিল। হ্যাঁ, বিটকয়েনটা সর্বপ্রথম আসছিল 2009 সালে। তো ব্লকচেন মানে ব্লকচেনের মেন টোকেন হচ্ছে বা মেন কারেন্সি হচ্ছে আপনার বিটকয়েন। তো বিটকয়েনের পরে আস্তে 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 এই টেকনোলজি যত আস্তে আস্তে ডেভেলপ হচ্ছিল, আস্তে আস্তে সকল কারেন্সি আসতেছিল, ঠিক আছে? তো এখন যতগুলো কারেন্সি আসতেছিল এই সবগুলো কারেন্সিকে বলা হচ্ছে অল্ট কয়েন, অর্থাৎ বিটকয়েন বাদে সকল কয়েনকে বলা হচ্ছে অল্টারনেটিভ কয়েন। হ্যাঁ, অর্থাৎ বিটকয়েন সে নিজে একটা কয়েন, আর বিটকয়েন বাদে যতগুলো আছে সবগুলো হচ্ছে অল্টারনেটিভ কয়েন, মানে অতিরিক্ত টোকেন বা অতিরিক্ত কয়েন। সেজন্য সবগুলোকে বলা হচ্ছে অল্ট কয়েন। তো অর্থাৎ এনি ক্রিপ্টোকারেন্সি আদার দেন বিটকয়েন, অর্থাৎ বিটকয়েন বাদে বাকি সকল টোকেন বা সকল কয়েনকে বলা হয় অল্ট কয়েন। আর বিটকয়েনকে শুধু বিটকয়েন বলা হয়। ফিয়াট। ফিয়াট মানে যেটা বললাম, যেমন হচ্ছে বাংলাদেশি টাকা, ইন্ডিয়ান রুপি, পাকিস্তানি রুপি, তারপরে হচ্ছে সৌদি দিরহাম, সৌদি কি, সৌদি রিয়াল, তারপরে হচ্ছে দিরহাম আছে, তারপরে হচ্ছে রাশিয়ার রুবেল আছে, চায়নার ইয়ান আছে, বিভিন্ন দেশে যে বিভিন্ন কারেন্সি আছে এগুলোকে বলা হচ্ছে ফিয়াট কারেন্সি। হ্যাঁ, অর্থাৎ ট্রেডিশনাল কারেন্সিস লাইক ইউএসডি, ইউরো, বিডিটি, এগুলাকে বলা হচ্ছে ফিয়াট কারেন্সি। তো আমরা আমাদের ফিয়াট কারেন্সিকে সর্বপ্রথম কি করব, যে ক্রিপ্টো কারেন্সিতে পরিণত করবো। তো ক্রিপ্টো কারেন্সিতে পরিণত করবো কিভাবে, যে আমি বাংলাদেশি টাকাকে সর্বপ্রথম করবো ইউএসডিটি, ঠিক না? আমরা ইউএসডিটি তে কনভার্ট করবো।
যেটা ক্রিপ্টোকারেন্সি। তারপরে আমরা বিভিন্ন টোকেনে ইনভেস্ট করবো, ট্রেড করবো, কন্ট্রোল করবো। তারপর হচ্ছে বুল মার্কেট। বুল মার্কেটের মিনিং হচ্ছে বুলিশ মার্কেট। হ্যাঁ, বুলিশ মার্কেট হচ্ছে মানে যে পাম্প করে, মানে অনেক প্রফিট দেয়। হ্যাঁ, কয়েক গুণ পর্যন্ত প্রফিট দেয়। ধরেন 100 টাকা ইনভেস্ট করলেন, এটা ধরেন যদি ভালোভাবে পারফর্ম করতে পারে টোকেনটা, তাহলে 3 থেকে 4 গুণ পর্যন্ত বা 10 গুণ পর্যন্ত বা 100 গুণ পর্যন্ত প্রফিট দিয়ে থাকে। হ্যাঁ, যেমন হচ্ছে নট কয়েনের কথা যদি বলি, তাহলে নট কয়েনে আমরা অলমোস্ট 3 গুণ পর্যন্ত প্রফিট করছি। হ্যাঁ, অর্থাৎ আনুমানিক 15 থেকে 17 দিনের ভিতরে। তাহলে ওটা হচ্ছে মূলত হচ্ছে ওটা ওই মার্কেটের জন্য, অর্থাৎ নট কয়েনের মার্কেটের জন্য সেটা ছিল হচ্ছে বুল। এবং অল্ট কয়েনের পুরো মার্কেটের ভিতরে যদি আমরা যদি বুল মার্কেট বলি, তাহলে সকল টোকেনের যে পাম্প হয় বা সকল টোকেনের যে দামগুলো বৃদ্ধি পায় একটা একটা টাইমে, একটা সিজন আছে। হ্যাঁ, সিজন চলে, যেমন হচ্ছে মেনলি হচ্ছে 4 বছর পর 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 একটা সিজন আসে, অর্থাৎ 4 বছর ধরে সকল এটার একটা প্রিপারেশন নেয়, একটা পাম্প করবে, বিশাল একটা পাম্প করবে, পাম্প করাবে মার্কেটে। তো ওটাই মূলত হচ্ছে মেনলি বলা হয় যে বুল মার্কেট বা বুলিশ মার্কেট। আর বেয়ার মার্কেট হচ্ছে বুলিশ হওয়ার পরে। হ্যাঁ, বুলিশ হওয়ার পরে সবাই একটা সময় কিনতে 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 যখন সবাই আবার সেল করা শুরু করে, সবাই যখন সেল করা শুরু করে আস্তে 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 ডাউন হওয়া শুরু করে। তো ওই যে যখন ডাউন হওয়া শুরু করে, তখন ওই মার্কেটকে বলা হয় মূলত হচ্ছে বেয়ার মার্কেট বা বেয়ারিশ মার্কেট। ঠিক আছে, যেটা এখানে দেখেন সুন্দর করে লেখা আছে, এই মার্কেট কন্ডিশন হয় প্রাইস আর রাইজিং, অর্থাৎ কন্টিনিউসলি বাড়তে থাকে দাম, দোকানের দাম বিভিন্ন token এর। তো এরপরে বেয়ার মার্কেট যেটা হচ্ছে, এই মার্কেট কন্ডিশন হয় প্রাইস আর ফেলিং, তো ফলিং এর। তো এখানে বোঝাচ্ছে যে প্রাইসটা কন্টিনিউয়াসলি কি হয়, যেটা পড়তে থাকে, মানে দাম কমতে থাকে কন্টিনিউয়াসলি। তো এটাকে বোঝানো হচ্ছে যে বেয়ার বা বেয়ারিশ। হ্যাঁ, আশা করি এটা বুঝতে পারছেন। এবার হচ্ছে লিকুইডিটি। লিকুইডিটি জিনিসটা বলতে বোঝানো হচ্ছে যে তরলতা, মার্কেটের তরলতাকে মেনলি বোঝানো হয়। তেমন তরলতা বলতে আমরা যদি একটা বিষয় খেয়াল করি, সেটা হচ্ছে আহ, ধরেন হচ্ছে ব্যাংকের ভিতরে বিষয়ে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এখন ব্যাংকে যখন যখন আপনি টাকায় জামানত দিচ্ছেন ব্যাংকে, যে আপনি 10 লক্ষ টাকা কি করে রাখলেন, ব্যাংকে জমা করে রাখলো, তো ব্যাংক ওটা কি হয়ে গেল, যে লিকুইডিটি হিসেবে অ্যাড হলো। অর্থাৎ আপনার ওই টাকা দিয়ে তখন তখন কি হবে, যে মার্কেটে আরো অনেকে কি করবে, যে অনেকে টাকা উইথড্র করতে আসে না, তখন ওই আপনার টাকাটা কি করে, আপনার টাকাটা দিয়ে তাদেরকে তাদের টাকা পরিশোধ করে দেয়। হ্যাঁ, অর্থাৎ সেটা হচ্ছে লিকুইডিটি থেকে দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনার ফান্ড থাকে, হিউজ পরিমাণ ফান্ড থাকে, মার্কেটের নিজস্ব ফান্ড থাকে, আপনার ফান্ড না কিন্তু। অর্থাৎ ওই টোকেনের নিজস্ব একটা ফান্ড থাকে, সেটা ওই কোম্পানি কি করবে, যে লিকুইডিটি অ্যাড করে দেবে সেই টোকেনের ভিত্তিতে, মানে একটা আলাদা ফান্ডই অ্যাড করে দেবে সেই টোকেনের জন্য, যেটাকে বোঝানো হয় হচ্ছে লিকুইডিটি। তো এরপরে আছে হচ্ছে মার্কেট ক্যাপ। তো মার্কেট ক্যাপ বলতে বোঝানো হচ্ছে যে ওই টোকেনের বা পুরো ক্রিপ্টোকারেন্সির মার্কেট ক্যাপটা কত, মানে তার টোকেনের দাম এবং তার কতটা টোকেন মার্কেটে অ্যাভেলেবল আছে, এটার একটা কি গুণফল। অর্থাৎ দ্য টোটাল ভ্যালু অফ ক্রিপ্টোকারেন্সি ক্যালকুলেটেড বাই মাল্টিপ্লাই ইটস প্রাইস বাই ইটস টোটাল সাপ্লাই। অর্থাৎ টোটাল সাপ্লাই দ্বারা কি করা হয়, যে তার বর্তমান যে প্রাইসটা আছে এটাকে কম্পেয়ার করা হয়, এবং সরি এখানে গুণ করা হয়। তো গুণ করলে যে অ্যামাউন্ট আসে, এটা মূলত হচ্ছে তার টোটাল মার্কেট ক্যাপ বা মার্কেট ভ্যালু, টোটাল মার্কেট ভ্যালু তার কথা। এখন নট কয়েনের ধরেন টোটাল, নট কয়েনের টোটাল হচ্ছে টোটাল সাপ্লাই হচ্ছে, মানে টোটাল টোকেন আছে কয়টা, প্রায় 102 বিলিয়ন টোকেন আছে মার্কেটে। অর্থাৎ নট কয়েনের দাম তখন আপনার 2 টাকা থেকে 3 টাকা চলতেছিল, বা 0.002 ডলারে চলতেছিল। তো 0.002 ডলারে যখন চলতেছিল, তখন এটার মার্কেট ভ্যালু দাঁড়ায় হচ্ছে আনুমানিক প্রায় কয়েক বিলিয়ন ডলার। হ্যাঁ, 3-4 বিলিয়ন বা 7-8 বিলিয়ন ডলারে চলে যায়, মানে তার টোটাল মার্কেট ভ্যালু। কেন? কারণ তার যে প্রাইস, সেই প্রাইস অনুযায়ী এখন ভ্যালুটা জেনারেট হচ্ছে। তো মার্কেটে মার্কেট ক্যাপ কেন প্রয়োজন, এখানে যতগুলো বিষয়টা দেখছেন প্রত্যেকটা বিষয় হচ্ছে আপনার অ্যানালাইসিসের সাথে সম্পৃক্ত। তো মার্কেট ক্যাপটা হচ্ছে সব থেকে বেশি প্রাধান্য পায় অ্যানালাইসিসের ক্ষেত্রে। লিকুইডিটি এখন আর তেমন একটা প্রাধান্য পায় না, অর্থাৎ 20-21 সালের ক্ষেত্রে লিকুইডিটি প্রচুর প্রাধান্য পায়। তো আমাদের কোনো ট্রেড নেওয়ার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম আগে দেখতে হবে লিকুইডিটি আছে কিনা। কারণ লিকুইডিটি, যদি ওই কোনো টোকেনে যদি লিকুইডিটি না থাকে, তাহলে সেই টোকেন ইমিডিয়েটলি মার্কেট আউট হতে পারে। তো যে কোনো মুহূর্তে কোম্পানি কি করতে পারে, যে লিকুইডিটিকে তুলে ফেলতে পারে। হ্যাঁ, লিকুইডিটি কম থাকলে দেখা যায় যে আমরা যখন কি করতেছি, কিনে ফেলতেছি, তখন দেখা যাচ্ছে কোম্পানি মার্কেট থেকে আউট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এরকম সম্ভাবনা থাকে। তো এখন এগুলো নাই, কারণ এখন হচ্ছে কোনো টোকেন আসতে হলে, কোনো এক্সচেঞ্জারে রেজিস্টার হতে হলে একটা ভালো একটা অ্যামাউন্টের কয়েক মিলিয়ন ডলার কি করতে হয়, আগে এক্সচেঞ্জার গুলোকে দিতে হয়, যে এই টোকেনের এগেনস্টে ট্রেড করার জন্য। অর্থাৎ আপনি যখন টোকেন কিনতেছেন, আপনার ডলার যাচ্ছে কার কাছে, কোম্পানির কাছে। কোম্পানি আপনাকে কি দিচ্ছে, তাদের টোকেনটা দিচ্ছে। কিন্তু আপনি যখন কি করতে যাবেন, সেল করতে যাবেন তাদের টোকেনটা, তখন আপনাকে ইউএসডিটি দেবে কোথায়,
ইউএসডিটি কিন্তু কোম্পানি আপনাকে দেবে না। এখন কোম্পানি কিন্তু সরাসরি লেনদেন করবে না, কোম্পানি দিছে কাকে? এক্সচেঞ্জারকে। এক্সচেঞ্জারকে কি দিচ্ছে? এক্সচেঞ্জারকে ইউএসডিটি দিচ্ছে, এক্সচেঞ্জারকে টোকেন দেওয়া হচ্ছে, দুইটা জিনিস দিচ্ছে। একটা হচ্ছে তাদের নিজস্ব টোকেন, এবং সেই টোকেনের একটা ভ্যালু অনুযায়ী একটা ভালো অ্যামাউন্টের কয়েক মিলিয়ন ডলারের ইউএসডিটি দিচ্ছে। কেন? কারণ আপনি যখন কি করতেছেন, আপনি যখন আপনার ডলার দিয়ে তো কি করতেছেন, টোকেন কিনতেছেন। তো টোকেন কেনার ক্ষেত্রে কি হচ্ছে যে আপনি হচ্ছে ডলার দিচ্ছেন আর টোকেন পাচ্ছেন। যখন আপনি টোকেন সেল করতেছেন তখন আপনাকে ডলার দিবে কই থেকে? আপনার যে ডলার দিচ্ছেন সে ডলার থেকে না, মার্কেটে যে লিকুইডিটি আছে, মার্কেটে যে পরিমাণ লিকুইডিটি আছে সেই লিকুইডিটি থেকে আপনাকে কি করে দিবে, যে আপনাকে তারা এটা পরিশোধ করবে। ঠিক আছে, এটা মেনলি হচ্ছে লিকুইডিটির সাথে সম্পর্কিত। আমরা আস্তে 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 ভিডিওতে আলোচনা করবো, তখন আস্তে আস্তে বুঝবো। আর মার্কেট ক্যাপটা যেটা বললাম যে টোটাল ভ্যালু, কোন কোম্পানির যদি দেখেন যে ভ্যালু অনেক বেড়ে গেছে। দেখেন এয়ারডাও কোম্পানি অনেক ভালো, কিন্তু তার ভ্যালু একদম কম। ঠিক আছে, তার ভ্যালু একদম কম। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, যে যখন তার ভ্যালু কম হয়ে যায়, তার মানে বলছে কি কোম্পানি ভালো, তার ভ্যালু কম। তাহলে বোঝা যাচ্ছে কি, যে সামনের দিকে তার একটা বড় একটা অ্যাচিভমেন্ট আমরা দেখতে পারি, যে একটা বড় একটা ধামাক আমরা দেখতে পারি, যেখানে হুট করে একটা পাম্প আসতে পারে। পাম্প এসে কি হয়ে যাবে, যে তার ভ্যালু বাড়ে, দাম বেড়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে মুক্ত মার্কেট। তারপরে হচ্ছে আচ্ছা হচ্ছে অর্ডার টাইপ, যেগুলো আমরা গতকাল ক্লাসে দেখছিলাম, যে মার্কেট অর্ডার আছে, লিমিট অর্ডার আছে। মার্কেট অর্ডার মানে মার্কেটে যে প্রাইস চলতেছে সেই প্রাইসে ইমিডিয়েটলি কিনে ফেলা। আর লিমিট অর্ডার মানে বোঝাচ্ছে, যে আপনি কোন প্রাইসে কিনতে যাচ্ছেন, একটা লিমিট দিয়ে দিচ্ছে, যে আমি এই প্রাইসে কিনবো বা আমি এই প্রাইসে সেল করবো, সেটা আপনি এখানে হ্যাঁ, আপনি এখানে লিমিট দিয়ে দিচ্ছেন। আরেকটা বিষয়, আপনি সেল করবেন কখন? যখন আপনার জিনিসটা কেনা হয়ে যাবে তখন আপনি সেল করতে হবে, আদারওয়াইজ আপনি সেল করতে পারবেন। আর বাই করার ক্ষেত্রে আপনি বাই করতে পারবেন যখন আপনার অ্যাকাউন্টে ডলার আছে তখন। সেল করতে পারবেন কখন? যখন ওই টোকেনটা, যে টোকেনটা আপনি ডলার কিন্তু সেল করতে পারবেন না কোনো, আপনি সেল করতে পারবেন ডলারের এগেইনস্টে অন্য একটা টোকেনকে সেল করতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে লিমিটের ক্ষেত্রে বাই করতে হলে ডলার দিয়ে অন্য একটা টোকেন কিনতে হবে, আর সেল করার সময় যে টোকেনটা কিনবেন সেই টোকেনটা সেল করতে হবে। সেল করে আপনি তখন ইউএসডিতে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। তারপরে হচ্ছে স্টপ লস অর্ডার, এটা একটু জটিল, সেক্ষেত্রে আপনাদের মাথার ভিতরে এখনই দিতে যাচ্ছে না। তো এই বিষয়গুলো আপনারা হচ্ছে একটু পড়ে নেবেন, হ্যাঁ। একটু পড়লে আপনারা বিষয়গুলো বুঝে যাবেন, আর 1-2 দিন যদি একটু মার্কেটে যদি একটু ঘাটাঘাটি করেন, তাহলে আরো বেশি ইজিলি বুঝে যাবেন। এরপরে আসা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য ট্রেডিং পেয়ার। তো ট্রেডিং পেয়ার কিন্তু আমরা গত ক্লাসে কিন্তু আলোচনা করছিলাম, অর্থাৎ ট্রেডিং পেয়ারের ক্ষেত্রে, ট্রেডিং পেয়ার মানে আমরা হচ্ছে যে ট্রেড যখন করতেছি, আমরা যখন একটা জিনিস কিনতেছি, কিসের মাধ্যমে কিনতেছি, এটাই মূলত হচ্ছে ট্রেডিং পেয়ার। অর্থাৎ ট্রেডিং পেয়ারে মূলত হচ্ছে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে বেস কারেন্সি, আর একটা হচ্ছে থাকে ওয়েট কারেন্সি। ওয়েট কারেন্সি বলতে বোঝানো হচ্ছে যে ফার্স্ট কারেন্সি ইন দ্য পেয়ার, অর্থাৎ আমি যে টোকেনটা কিনতে যাচ্ছি, সেই টোকেনটা হচ্ছে আমার বেস কারেন্সি। যাকে কিনতে চাচ্ছি সে হচ্ছে বেস, যাকে কিনতে চাচ্ছি সে হচ্ছে বেস কারেন্সি, আর যার মাধ্যমে কিনবো সে হচ্ছে কোয়েট কারেন্সি। কোয়েট কারেন্সি বলতে হচ্ছে সেকেন্ডারি কারেন্সি। সেকেন্ডারি কারেন্সি বলতে এখন আমরা যদি এক্সাম্পল দেখছি বিটিসি ইউএসডি, যদি আমরা যদি এখানে কম্পেয়ার করি, তাহলে সেক্ষেত্রে আমরা যদি হিসাব করি, তাহলে সেক্ষেত্রে আমি বিটিসি টোকেনটা কিনবো কার ভিত্তিতে? ইউএসডির ভিত্তিতে। এখন বলতে পারেন ভাই আমরা তো ডলার বা টাকাকে তো আমরা ইউএসডি তে কনভার্ট করতেছিলাম, তাহলে এখানে কেন ইউএসডি? দেখেন আপনি যে আপনার কাছে যদি পেপাল থাকে বা পেওনেট থাকে, অন্যান্য ইন্টারন্যাশনাল যদি হচ্ছে পেমেন্ট গেটওয়ে থাকে, তো সেগুলোর মাধ্যমে আপনি কি করতে পারবেন, যে আপনি বিটিসি কিনতে পারবেন অন্যান্য মার্কেটে। হ্যাঁ, আর ক্রিপ্টোকারেন্সি মার্কেট থেকে কিনতে হলে আপনার ইউএসডি তে মার্কেটে লাগবে, তখন আর ইউএসডি দিয়ে কিনতে পারবেন। তখন কার্ড আপনার হচ্ছে অ্যাপস লাগবে, সরি কার্ড, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা যেগুলো থাকে ইন্টারন্যাশনাল কার্ড করা, সেগুলো মাধ্যমে আপনি কিনতে পারবেন, ওটা আলাদা বিষয়। তাহলে আপনি কি কিনবেন? বিটিসি কিনবেন, কার মাধ্যমে কিনবেন? ইউএসডির মাধ্যমে কিনবেন। তাহলে এখানে বেস কারেন্সি কে? যাকে কিনবো তাকে কিনবো, বিটিসি কে কিনবো, সেজন্য বিটিসিটা হচ্ছে আমার বেস কারেন্সি। আর কার মাধ্যমে কিনবো? ইউএসডির মাধ্যমে বা ইউএসডিটির মাধ্যমে। তাহলে আমার এটা হচ্ছে কি কোয়েট কারেন্সি, বা আমার হচ্ছে সেকেন্ডারি কারেন্সি, যার মাধ্যমে কিনবো। ওকে, যেখানে দেখেন লিখে দিচ্ছি সুন্দর করে, সেগুলো আপনারা দেখে নেবেন। তো এই যে কমন ট্রেডিং পেয়ারের ক্ষেত্রে আমরা যদি দেখি বিটিসি, ইউএসডি, ইথিরিয়াম, বিটিসি, এলটিসি, ইথিরিয়াম। এখন বলতে পারেন যে এগুলো তাহলে কি? আপনার কাছে যদি ইথিরিয়াম থেকে থাকে, তাহলে আপনি ইথিরিয়াম দিয়ে কি করতে পারবেন? এলটিসি কে কিনতে পারবেন। তখন ইথিরিয়ামটা আপনি ধরেন হচ্ছে প্রথমে ইউএসডি টু ইথিরিয়াম করছে, হ্যাঁ, মানে হচ্ছে আপনার তখন বেস কারেন্সি ছিল হচ্ছে ইথিরিয়াম। হ্যাঁ, বেস কারেন্সি ছিল ইথিরিয়াম, আর কোয়েট কারেন্সি ছিল, অর্থাৎ সেকেন্ডারি কারেন্সি হলো ইউএসডিটি। কিন্তু ইথিরিয়ামটা কি, অ্যাজ এ সে নিজে একটা কারেন্সি। ঠিক আছে, কিন্তু আপনার অন্যান্য টোকেন যেমন এএমবি বা অন্যান্য যতগুলো টোকেন আছে, সেগুলো কিন্তু তারা কিন্তু কারেন্সি না, সেগুলো কিন্তু ক্রিপ্টোকারেন্সি না, সেগুলো কিন্তু টোকেন। আমি কিন্তু বারবার বলতেছি টোকেন, ক্রিপ্টোকারেন্সি
এবং কয়েন, তারা সম্পূর্ণটা হচ্ছে আলাদা। ক্রিপ্টোকারেন্সি কোনগুলো, যেগুলো হচ্ছে এজ এ কারেন্সি হিসেবে কাজ করে, অর্থাৎ ডলারের মতো করে কাজ করে, সেগুলোকে আমরা কারেন্সি বলতে পারি। তাদের ভ্যালু আলাদা হতে পারে, সমস্যা নেই, কিন্তু তারা কারেন্সি হিসেবে কাজ করতে পারে। কিন্তু ইএমবি কখনো কি করতে পারে না, এজ এ কারেন্সি হিসেবে কখনো কাজ করতে পারে না, কারণ সে হচ্ছে টোকেন। কেন টোকেন? কারণ সে হচ্ছে ইথিরিয়ামের অ্যালগোরিদমের উপরে বেস করে সে তৈরি হয়েছে। ঠিক আছে, তো এখন ইথেরিয়াম ছাড়া যদি সে নিজের প্ল্যাটফর্মে তৈরি করতো, তাহলে সে যখন নিজস্ব কারেন্সি হতে পারতো। সে যখন যখন অন্য একটা কারেন্সির বদলতে যখন সে নিজেকে ডেভেলপ করতে যায়, তখন সে টোকেন। হ্যাঁ, আর প্রত্যেক ক্রিপ্টোকারেন্সি হচ্ছে কয়েন। হ্যাঁ, কিন্তু সকল ক্রিপ্টোকারেন্সি টোকেন, সকল কয়েনই ক্রিপ্টোকারেন্সি, সকল টোকেনই ক্রিপ্টোকারেন্সি, কিন্তু সকল ক্রিপ্টোকারেন্সি টোকেন না। এটা বুঝতে হবে। তো বিটিসি, ইথেরিয়াম, এলটিসি এগুলো অ্যাজ এ ক্রিপ্টোকারেন্সি এবং কয়েন, কিন্তু এগুলো কখনো টোকেন না। টোকেন শুধু কিনতে পারবেন, টোকেন প্রত্যেকটা টোকেন হচ্ছে অ্যাজ এ প্রোডাক্ট, কোম্পানির প্রোডাক্ট, কিন্তু প্রত্যেকটা ক্রিপ্টোকারেন্সি নট এ প্রোডাক্ট। এগুলো অ্যাজ এ কারেন্সি হিসেবে কাজ করে পারবে। ওকে, তারপর হচ্ছে রিডিং অ্যান্ড ইন্টারপ্রিটিং চার্ট, ইন্টারপ্রিটিং চার্ট। তো এখানে মেনলি বোঝানো হচ্ছে যে আপনার প্রত্যেক দিন প্রতিনিয়ত কি করতে হবে, আপনি একজন বিগিনার, আপনি নতুন, আপনার সর্বপ্রথম কি করতে হবে যে আপনার চার্ট গুলাকে করতে হবে। ঠিক আছে, আপনার চার্ট দেখতে হবে। এখন চার্ট কিভাবে দেখতে হবে, আপনি এখানে সুন্দর করে লেখা আছে ক্রিপ্টোকারেন্সি স্যার, ক্রিপ্টোকারেন্সি চার্ট। তো আপনি এখানে দেখেন, এই যে চার্ট আসছে না, চার্ট আসার পর আপনি এই যে ট্রেডিং ফ্লোতে এখানে ক্লিক করবেন। হ্যাঁ, ট্রেডিং ভিউতে আসলেন, ট্রেডিং ভিউতে আসার পর আপনি এখান থেকে যে কোনো একটা সার্চ করবেন, কাকে সার্চ করবেন, কয়েন। আমরা বিটিসি দেখছেন, এখন বিটিসি তে আপনি চলে যান। যাওয়ার পরে আপনি ৩-৪ দিন কি করেন? আপনি এটার উপরে একটা গভীর মনোযোগ দিয়ে আপনি দেখেন। আমরা শিখতে পারি না কেন? অনেকে প্রফেশনাল হতে পারে না কেন? রিজন হচ্ছে এইজন্য যে এখানে আসে দেখতে পারে না। হ্যাঁ, একটা ৩-৪ দিন ধরে যে আমার এই জিনিসটা দেখতে হবে, খেয়াল রাখতে হবে, সেগুলো আমরা এখানে কি করতে পারি না। যে সেগুলো আমরা এখানে অবজার্ভ করতে পারি না বা এগুলোকে আমরা খেয়াল করতে পারি না। ঠিক আছে? তো আপনাদের সর্বপ্রথম কি করতে হবে যে আপনার একটা কারেন্সি সিলেক্ট করা, ধরেন বিটিসি কারেন্সি সিলেক্ট করলে এখন আপনার দেখতে হবে যেটা কিভাবে কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে। ঠিক আছে? যে কিভাবে ১ মিনিট পর, পর কেমন প্রাইস চেঞ্জ হচ্ছে, কেন চেঞ্জ হচ্ছে, একটু খেয়াল রাখ। কেন চেঞ্জ হচ্ছে এটা জানতে পারবেন না। কিন্তু কিভাবে হচ্ছে বা কেন, সরি, আ কেমন করে হচ্ছে, এগুলা কিন্তু আপনারা তখন এগুলা দিয়ে ইজিলি বুঝতে পারবেন। হ্যাঁ, আমি যদি বিটিসি করে দেখি তাহলে সার্চ করে, তো আমাকে ধরেন চার্টে নিয়ে যাবে। তো চার্টে আসার পরে আপনার এইভাবে চার্ট আসবে। হ্যাঁ? আসার পরে এখানে দেখেন যে এর আগে কিভাবে হচ্ছে। এগুলাকে একটু ভাবেন। এগুলাকে নিয়ে একটু চিন্তা করেন যে আসলে জিনিসগুলো, হ্যাঁ? এই যে এখানে যে এগুলো হইছে, কেন হইছে? এগুলো একেকটা কেন হইছে? এগুলোর মানে কি? এর পরপর কেন হইছে? একটু চিন্তা করেন। তারপরে হচ্ছে আগের চার্ট গুলোকে ফলো করতে হবে বেশি। হ্যাঁ? আগের চার্টে কি হয়েছিল সেগুলো একটু দেখতে হবে। দেখে আপনার কাছে কি মনে হচ্ছে? এখন এটা আপনার নিজের ব্রেইনে রাখতে পারেন, খাতাতেও নোট করতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড। হ্যাঁ? খাতায় নোট করলে সেটা আপনার জন্য অনেক বেশি ভালো হবে। আর মাথায় নোট করলে সেটা আপনার জন্য অনেক বেশি বেটার হবে। তো আপনি এখান থেকে পূর্বের চার্ট গুলো দেখেন, পূর্বে কি হয়েছিল ২০০৮ সালে যখন ১ম লিস্ট হয়েছিল তখনকার সময় চলে যান। আমি যদি দেখাই যে ১২ মান্থের যে ক্ষেত্রে যদি চলে যাই। আচ্ছা, ১২ মান্থে তো আমরা এখানে পাবো না। তো আমরা এখন হচ্ছে বিটিসি কে যদি আমরা অন্য একটা পেয়ার যদি নিই, ধরেন আমরা এখানে আ আ কোনটা নিব? হ্যাঁ, অল টাইম হিস্টোরিতে যদি যাই, তাহলে এই যে দেখেন ২০০৯ সালের ইতিহাসটা দেখতে পাই, যে এখানে দেখেন ২০০৯ একদম নিচের দিকে দেখবেন আপডেটে যে দেখেন। তো আমরা যদি এইখানে যদি যাই, ২০০৯ সাল থেকে, ২০০৯ সালে তো দাম কত ছিল দেখেন, $১ ছিল না। আমরা যদি এটাকে 6 মান্থ যদি করি, এই এখানে, আচ্ছা এটাকে বড় করতে হলে অনেক দূর টেনে নিয়ে আসতে হবে। তো আমরা এখন না দেখি। তো এখানে যে প্রাইসটা ছিল, আমরা যদি এখানে যদি আ আ ক্লিক করে আমরা যদি এখান থেকে এখানে তাহলে কত, আচ্ছা এটা এক্সচেঞ্জার গুলোতে ভালোভাবে দেখা যায়। আচ্ছা আমি যখন এখানে নিয়ে যাচ্ছি, দেখা যায়। আচ্ছা এটা এক্সচেঞ্জারে ভালোভাবে দেখা যায়, এখানে দেখা যায় না। আ আচ্ছা এইখানে পাইছি। এখানে দেখেন আমি যখন এখানে নিচ্ছি, এই উপরের দিকে দেখতে পারবেন সেখানে কি পরিমাণ তেল দিচ্ছে। তো এটা যেহেতু অনেক ছোট একটা অ্যামাউন্ট এর ছিল, তো সেক্ষেত্রে এখানে এটা শো করতেছে না। কিন্তু এখানে যখন নিয়ে যাচ্ছি, তখন এখানে শো করতেছে। রিজন হচ্ছে কেন? কারণ এখানে ভালো প্রাইস দেখাচ্ছে আর এখানে অনেক বেশি জুম করতে হবে। তো অনেক বেশি জুম করার জন্য এখন আমার হাতে অত সময় নেই। তারপর আমি দেখি ম্যাগনিফাই করতে পারি কিনা এই জায়গাতে।
আচ্ছা, হচ্ছে না। তো যাই হোক, আপনারা করতে পারেন যে এগুলোকে একটু দেখতে পারেন যে প্রতিনিয়ত কিভাবে চেঞ্জ হচ্ছে। আপনি এখানে না, আপনি এখানে 4 আওয়ার চার্টটা এখানে আপনাদেরকে দিয়ে দিলাম। হুম? তো 4 আওয়ার চার্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো আপনারা মাথার উপর দিয়ে যাইতে পারেন যে ভাই কি বলবো? যারা ট্রেডিং এ নাই এখন বা ট্রেডিং করেন না। তো সেক্ষেত্রে আপনারা যেটা বললাম যেভাবে সার্চ করতে বললাম যে আপনি দেখে চলে যান। আমি লিখি। ১ম এ কি সার্চ করছিলাম? আচ্ছা, কোথাও সার্চ করলাম ক্রিপ্টোকারেন্সি চার্ট। লেখার পরে যে ট্রেডিং ভিউ নামে যে ওয়েবসাইট আছে এখানে গিয়ে আমি ক্লিক করার পরে সার্চ অপশন থেকে বিটিসি চুজ করে আমি বাকিটা দেখতে পারি। তো এভাবে আপনি কন্টিনিউ করতে পারেন। এর বাইরে আর তেমন কিছু নাই। আপনি ওইগুলো দেখতে থাকেন। বাকি সব বিষয়গুলো আমরা হচ্ছে ২য় পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। ওকে? তো আজকে এই পর্যন্ত রাখি। আমার আসলে ক্লাসের একটু ক্লাস নেওয়ার মতো মুডে নাই আমি। যার জন্য একটু হালকার উপর ঝাপসা দিয়ে গেলাম। কিছু মনে করবেন না। আপনারা একটু নিজেরা একটু বোঝার চেষ্টা করলে আপনারা অনেকটা বোঝা যাবে না। ২য় পর্বে আপনাদের সাথে একদম বিস্তারিত আলোচনা করা হবে। আমি আপনাদের এই ক্লাসগুলোর মাধ্যমে মূলত হচ্ছে বোঝানোর ট্রাই করছিলাম যে এর বেসিক গুলা কি, কি? হ্যাঁ? ছোট বেসিক গুলা কি, কি? এগুলা একটু সাজানোর ট্রাই করতেছিলাম আপনাদের মধ্যে যাতে এগুলো আপনাদের কাছে একটু বিল্ড হয়ে যায়। এরপরে যে ২য় ধাপটা কোর্সটা আছে এটা টোটালি হচ্ছে কিভাবে একটা জিনিস কিনতে হয়, কোন প্রাইসে কিনতে হয়, কিভাবে কিনতে হয়, তারপরে হচ্ছে কেন কিনবো, কি জন্য কিনবো, কোড এনালাইসিস করে কিনবো, কখন পাম্প হবে, কখন ডাউন হবে, ডাউন হলে কি করবো, আপ হলে কি করবো, এই সবগুলো আমরা তখন কখন আলোচনা করবো? ২য় পর্বে আলোচনা করবো। ওকে? তো ১ম পর্বে আমরা যার সাথে বোঝার চেষ্টা করছিলাম যে পুরো একটা জার্নি, একটা বিশাল বড় একটা এরিয়া। যে এরিয়াতে আপনার ঘুরতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। সবকিছু করার পরে আমাদের একটা ধাপে পৌঁছাইতে হবে। ঠিক আছে? তো আশা করি আ আ বিষয়গুলাকে একটু নিয়ে ভাববেন। আমি সবকিছু বিষয় কভার করতে পারি না, আমি স্বীকার করতেছি। কিন্তু আমি যে লিস্ট গুলো আপনাদেরকে দিয়ে দিয়েছি, সেই লিস্টের উপরে বেস করে বা যেই ক্লাসের যে টপিক গুলো আমি আপনাদেরকে চুজ করে দিয়েছি বা বাছাই করে দিয়েছি, যে পিডিএফ গুলো দিয়ে দিচ্ছি, বা লিঙ্ক দিচ্ছি, সেখান থেকে আপনি গিয়ে দেখতে পারেন। সেগুলো একটু সার্চ করতে পারেন যে আসলে হচ্ছে কি? আসলে হবে কি? সেগুলো একটু যাচাই-বাছাই করলে আপনি অনেকগুলা বিষয় নিয়ে জেনে ফেলতে পারবেন। ঠিক আছে? তো আজকে আমরা এই পর্যন্তই রাখলাম। এখন আপনাদের যদি কারো কোনো প্রশ্ন